রয়েছে। ভালো তো ছিলাম, আজকে একটু প্রেশারটা হাই যায়, একটু আলাপ এখন দরকার নাই, এখন আমার ওই বুলেটিনটা বিশেষ করে। আসসালামু আলাইকুম। প্রথমেই আজকে আমি আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা আজকের খেলায় জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, যদিও এখনো খেলা শেষ হয়নি। আর একটা হচ্ছে, আজকে নেত্রী বলেছেন যে কুদির যে নাম সেই নামে কোনো বিবাদ হবে না, দরকার হলে মেঘনা নাম হবে। আমি বলি কুমিল্লা হচ্ছে গুমতি বিধৌদিত অঞ্চল, মেঘনা নয়, বরং গুমতি নামেই নাম করা যেতে পারে যদি কুমিল্লা করা না হয়। এবার প্রথমেই আমি সংক্ষিপ্ত বিষয়গুলো শেষ করে ফেলি, যাতে করে আসল বিষয়টা পরবর্তীকালে বলবো। আর আজকে আগে কেউ বলেছি যে একটু প্রেশারটা বাড়তি আছে, সুতরাং তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে, আমাদের ফেনী সমিতিওয়ালারা খুব চালাক। এই কদিন আগে তারা একটা বৃত্তি এবং গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান করেছে। আমি ফেনী সমিতির স্থায়ী সদস্য, আজীবন সদস্য। আমাকে কোনো চিঠি দেয় নাই, দিলেও হয়তো আমি যেতাম কিনা বলা যায় না, কিন্তু পরের দিন সকালে চিঠি দিয়েছে, অর্থাৎ আমি যেন যেতে না পারি। এসব চালাকির তো কোনো দরকার নাই। যেদিন অনুষ্ঠান তার পরের দিন চিঠি দেয়া, এটা একটা ভণ্ডামি, ক্ষমতাবাদী। এসব ক্ষমতাবাদী যারা করে আমি তাদের পছন্দ করি না। আরেকটা হচ্ছে, জানে আলমের মতো দুর্বৃত্তরাও বেঁচে যাওয়ার পথে ছিল, কিন্তু যেই এসপি সাহেবকে বদলি করা হয়েছে তিনি দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে গেছেন, ফলে সে বোধহয় আর নির্বাচনও করতে পারবে না, নমিনেশনও পাবে না। এই জন্য তাকে ধন্যবাদ জানাতে পারি বর্তমান এসপি সাহেবকে, মানে এখনো উনি বদলি হলেও বোধহয় ফেনীতে আছেন। তবে উনি ওনার কেউ চলে গেলে বা কেউ মারা গেলে তার বিপক্ষে কথা সাধারণত বলা হয় না। এখন আমাদের এই এসপি সাহেবকে হয়তো তিনি শুধু বিভাগীয় সংবর্ধনা পাবেন, আর আমাদের সিন্ডিকেটরা ডিসি সাহেবকে যেভাবে সংবর্ধনা দিয়েছে সেটা হয়তো দেবে না। তবে মানুষের কাছে ডিসি সাহেবের চাইতে এসপি সাহেবের গ্রহণযোগ্যতা বা এসপি সাহেবকে মানুষ ভালো জানে। কিন্তু সমস্যা হচ্ছে যে এসপি সাহেব চলে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, বদলি করা হয়েছে পীরগঞ্জের এসপিকে এবং ফেনী এসপিকে, কেন? তারা সাম্প্রদায়িক শক্তিকে সামাল দিতে পারেন নাই। কিন্তু ফেনীর এসপিকে তাইলে পীরগঞ্জেরটাও বদলি করেছেন, ফেনীরটা বদলি করেছেন, কিন্তু কুমিল্লারটা যেখানে শুরু
এবং যেখানে কোরআন শরীফ রাখা হয়েছে সেখান থেকেই অনবরত দাঙ্গা হাঙ্গামা শুরু, মূর্তি ভাঙচুর ইত্যাদি। তাইলে তো নিশ্চয়ই সেই এসপিও এটার জন্য দোষী বা ব্যর্থ, কিন্তু কুমিল্লার এসপিকে করা হলো। আর আমাদের এই এসপি সাহেবের একটু দোষী বলবো আমি, সেটা হচ্ছে যে উনি মানুষের টেলিফোন ধরতেন না, সাধারণ মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ করতেন না। বলা হচ্ছে পুলিশরা হচ্ছে জনগণের সেবক, কিন্তু সেই জনগণ তার কাছে যেতে পারত না। তার একটা উদাহরণ দিই, আমি গত 15ই আগস্ট ফেনীতে গিয়েছিলাম। তারা সর্বশক্তি দিয়ে বাধা দিতে চেষ্টা করেছিল, আমি কৌশলে চলে গিয়েছিলাম। একদিন থেকে আসার পথে আমি নিচে নেমে তাদের ডিবির একজনকে শুধু বলেছিলাম যে আমি ডিসি সাহেব এসপি সাহেবের সঙ্গে দেখা করেই চলে যাব ঢাকা। কিন্তু আমি গিয়েই শুনলাম যে ডিসি সাহেব চলে গেছেন দাগনভূঞা, এসপি সাহেব চলে গেছেন পরশুরাম। তার ফলে তার সঙ্গে তার চাকরিকালে ফেনীতে আমার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। মাঝে মধ্যে টেলিফোন করতাম, আমার টেলিফোন ধরতো না। তাইলে বুঝতে পারেন, আমরা যদি মানুষরা যদি তাদের আপদে বিপদে তাকে খবরে দিতে না পারে, তাইলে সে তার দায়িত্বই বা পালন করবে কি ইত্যাদি কিছুটা এই ব্যাপারটা তার দুর্বলতা ছিল, যেটা সত্য কথা। আমি সে চলে যাচ্ছে তবু বলবই। এবার আমি একটা ব্যাপার বলি, রাশিয়ার এক ডাক্তার আমাকে গত কয়েকদিন আগে ফোন করেছে। তার বাড়ি আমাদের মিরেশ্বরাই থানার বারাইয়াহাট এলাকায়। সে ওখানে একটা বিশাল করে সর্বাধুনিক হাসপাতাল করতে চায়, কিন্তু আরেকজন বড় বিত্তশালী লোক যিনি দুবাই থাকেন, আবুধাবি থাকেন, তিনি সেখানে একটা মসজিদ করবেন বলে এটাকে না মানে মামলা মোকদ্দমা করে বিভিন্ন ভাবে হয়রানি করছেন। তো জায়গাটা যদি আসলে মসজিদের জন্য নিজস্ব বৈধ জায়গা না হয়, তাহলে কিন্তু সেখানে নামাজ পড়া জায়েজ হবে না, নামাজটাই ভণ্ডুল হয়ে যাবে। সেজন্য আর যদি হসপিটালের জায়গা, যে ব্যক্তি হসপিটাল করতে চান, ওইটা বৈধ হয়, তাহলে তিনি আমাকে বলেছেন যে সিজার, এমনকি হার্টের রিং বসানো, ওপেন হার্ট সার্জারি থেকে আরম্ভ করে ডায়ালিসিস থেকে আরম্ভ করে সব কিছু করা যাবে। তাইলে আমাদের কাউকে আর ঢাকায় আসতে হবে না ফেনী থেকে, এমনকি চট্টগ্রাম থেকেও লোক আসবে যদি এটা আধুনিক বা ভালো যন্ত্রপাতি দিয়ে করা হয়। তবে আমি আগেই বলে রাখি, আমি জায়গা সম্পর্কিত যে বিরোধ আছে, আমি কারো দলিল দেখি নাই, আমি কোন সরজমিন এটা কিছু জানি না। তবে বাস্তব বিষয়টা বলে দিলাম, যদি মসজিদ করতে চান তবে শতভাগ বৈধ জায়গায় করতে হবে। আর যদি আমরা চাই যে মসজিদ হোক, আমাদের এই হসপিটালটাও হোক। এবার আমি এই যে গোলযোগ হলো, এই গোলযোগ হলো হিন্দুদের উপর আক্রমণ হলো, ঘরবাড়ি ভাঙচুর হলো, লুটপাট হলো, মারধর হলো। এই ব্যাপারে আমি একটা কাহিনী প্রথমে বলি, তারপরে ফেনীতে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা বলবো। সেই কাহিনীটা প্রথম দিকে একটু বিরক্তি মনে হতে পারে। প্রথম হচ্ছে, আমি যখন 91 এমপি, তখন আমরা আমাদেরকে যে প্রশ্ন উত্তরের একটা আছে, অর্থাৎ সংসদ শুরুতেই প্রশ্ন উত্তর দিয়ে শুরু। সেই প্রশ্নটা যারা সবার আগে জমা দিবে তাদেরটাই আলোচনায় আসে। অর্থাৎ রাষ্ট্রপতি যেদিন ঘোষণা দিবেন তারপর থেকে যেই যত আগে গিয়ে জমা দেবেন। সেই জন্য তখনকার সময় এই সিস্টেম বোধহয় এখন কিছুটা পরিবর্তন হয়েছে। অনেক প্রভাবশালী এমপি সাহেবরা রাতে 2টা 3টা
12টার সময় গিয়ে সারা রাত প্রোগ্রামের মধ্যে শুয়ে থাকতেন। আমি নিজেও একই সময় একদিন মাওলানা সাইদি সেখানে আমরা 8-10 জনের মধ্যে ছিলেন। ঠিক রাত 3টার মতো হবে, এমন সময় একজন এমপি সাহেব বললেন যে মাওলানা সাহেব, আমাদের তখন বোধ দুর্গা পূজার আগে আগে কোনো ঘটনা, আমাদেরকে হিন্দুরা তাদের পূজা পার্বণে অনেক সময় দাওয়াত দেয়, আমরা কি সেখানে যেতে পারি? আর অনেক সময় তারা তাদের কি প্রসাদ করে, সে প্রসাদ খেতে পারি? কি বলেন? যেতে পারেন না, শুধু আপনার দায়িত্ব সেখানে যাওয়া, দেখভাল করা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আর যদি হয় সেটা অবশ্যই আপনাকে সমাধান করতে হবে, না হলে আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন, মনে রাখবেন। আর খাওয়ার ব্যাপারে বললেন, যদি তারা খুব আগ্রহ করে তাহলে যেটা হালাল খাওয়ার এটা একটু খেতে পারেন, এর বাইরে অন্যটা খেতে পারবেন না। যেখানে যেই মাওলানা সাইদিকে জামাতের বেশিরভাগ লোক সর্বশ্রেষ্ঠ নেতা মনে করেন, গুজব ছড়ান, তার ছবি দেখা গেছে তাদের, সেই নেতা যখন তাদেরকে বলেছেন যে তাদের আপদে বিপদে সাহায্য তো করতেই হবে, তাদের সকল সমস্যার সমাধান যদি আপনি না করেন তাহলে আপনাকে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আরেকটা বিষয় একটু প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে একবার মাওলানা সাইদি যেখানে যেত সেখানেই গন্ডগোল হতো। একবার সে ফেনীতে প্রোগ্রাম দিল, তখন এখনকার বোধহয় মুক্তিযোদ্ধা সংসদের নেতা হতে চায় জেলার, সেই মোতালেব আমার কাছে এলো আরো কয়েকজন সহ, বলে ভাইয়া আমরা মাওলানা সাইদিকে আসতে দেব না। আমি বললাম কেন? বলে মাওলানা সাইদি তো বাংলাদেশের সব জায়গায় মিটিং টিটিং করতে, কথাবার্তা বলতে দেয় নাই। আমি বললাম দেয় নাই অন্যান্য জায়গায়, সেটা ঠিক আছে, তোমরাও যদি দিতে না চাও বাধা দাও। বলে আমরা এদের সঙ্গে একা পারবো কিনা, আপনি যদি সহযোগিতা না করেন। আমি বললাম আমি সহযোগিতা করবো না, কেননা আমি বাক স্বাধীনতা বিশ্বাস করি এবং বলেছিলাম সাইদি আসবে, কিন্তু যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তাই যেতে পারবে না। তারপরে সাইদি এলো, এসে তার বয়ান করলেন। সেই বয়ানে পরিষ্কার ভাবে হাজার হাজার লোকের সামনে হাত তুলে সকল মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করলেন এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সপক্ষে কথা বললেন। আমি তখন ওই যে বাদনের বিচার চাই বইটা লিখেছিলাম, বলেছিল যে আমাদের এখানকার এমপি হাজারী সাহেব যে বইটা লিখেছেন এটা আমি পড়েছি, সেজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ। তারপরে তো তাকে আর যেতে দিতেও বাধা দেওয়ার কিছু নাই, কথা বলতেও বাধা দেওয়ার ব্যাপার নাই। সেই জন্য আমরা যেমন সহনশীল মনোভাব দেখাইলাম, তিনিও সেভাবেই দেখাইলেন। সবথেকে বড় কথা, তার যে বক্তব্য সংসদ ভবনের 3 তলায় বসে বললেন, সেটাই তো ইসলামের আসল কথা। তাহলে এখন আপনি কেন মন্দির ভাঙচুর করবেন? যেখানে তাদের মন্দিরে ভালোভাবে পূজা না করলে আপনি দায়ী হবেন, সেখানে উল্টা পূজা মন্ডল ভাঙচুর হচ্ছে। তো এবার আমি বলি, গন্ডগোল যখন ফেনীতে শুরু হয়েছে বিকেল 4টা বা 5টার দিকে, তারা তখন জড়ো হয়েছিল জামে মসজিদে, ফেনীর প্রধান মসজিদ। জামে মসজিদ থেকে তারা বেরিয়ে যখন চতুর্দিকে গিয়ে বিশেষ করে বাজারের দিকে ঢুকছিল এবং বিভিন্ন জায়গায় যেসব জায়গায় মন্দির আছে ওইসব জায়গায় যাওয়া শুরু করেছিল। এবং যখন গন্ডগোল পুলিশের সঙ্গে শুরু হয়ে গেল, আমাদের ওসি সাহেব আহত হলেন, বোধহয় এখনো হাসপাতালে, অনেক পুলিশ আহত হল। আমাদের তখন নেতারা, কর্মীরা 2-3 হাজার হবে পৌরসভায়, তারা নমিনেশন বাণিজ্য করছে। এরাও যদি লাঠি সোটা নিয়ে ওই জামে মসজিদের দিকে যেতেন, পুলিশ সহ 2 পক্ষ একত্র হয়ে ওদেরকে জামে মসজিদ থেকে এই মৌলবাদীদের বের করতে পুলিশের 3 ঘন্টার উপরে সময় লেগেছে। কিন্তু যদি এরা যেত, এরা এখানে বাণিজ্যটা তো পরেও করা যেত, কিন্তু সেটা না করে তারা এখানে বসে রইল
আর ওখানে বসে বসে পুলিশ মার খেলো। পরবর্তীকালে যদিও পুলিশ সমর্থ হয়েছে তাদেরকে বের করতে, কিন্তু বের হয়েই তারা বাজারের অন্তত 60টা দোকান লুট করেছে। অনেক হিন্দুর আগুন মারে জ্বালা দিয়েছে। জগন্নাথ বাড়ির মন্দিরটা বা কালী মন্দির এটাকেও ধ্বংস করে দিয়েছে। তবে একটা কথা প্রচার হচ্ছে যে আমাদের সিন্ডিকেটের একটা সন্ত্রাসী বাহিনী আছে, সেই বাহিনীটাও একটা হিন্দু দোকানের কিছু কি বলে এটা মাছ করে যে শুকায়, শুকনা মাছ রে শুটকির দোকানের সমস্ত শুটকি ফেলে দিয়েছে এবং বিভিন্ন রকমের বিশৃঙ্খলা করেছে। চাইলে একটা জিনিস দেখা যাচ্ছে যে শুধু মৌলবাদীরা নয়, আমাদের এই যে কিছু কিছু লোক লুটপাটের জন্য আসলে এই মন্দিরকে কোরআন শরীফ রাখাকে উপলক্ষ করে মূলত লুটেরা, যারা ডাকাতরা, যারা দুষ্কৃতিকারী, তারাই বেশিরভাগ এটা করেছে। তবে এর মধ্যে নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে। যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা মনে করেছিল এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যাবে, এর মধ্যে আমরাও ঢুকে যাব, সবাই ঢুকে যাবে, সরকারের পতন হবে। এগুলো তো বোকামি, এটা তো বারবার চেষ্টা করা হয়েছে। এইভাবে কখনো হয় না। নিজেদের দলকে সংগঠিত করার দিকে কোনো চিন্তা নাই, কেবল ষড়যন্ত্র করে বিয়ের পথে ব্যাকডোর দিয়ে শুধু ক্ষমতায় আসতে চায়। আমার মনে হয় না শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তারা ক্ষমতায় আসবে। এটা এভাবে চিন্তা করা উচিত নয়। কখনো বিদেশি শক্তির উপর নির্ভর করছে, কখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা করতে চাইছে। এগুলো কোনোটাই সম্ভব হবে না। তবে একচেটিয়া ভাবে আমরা যেভাবে কেবল মৌলবাদীদেরকে দায়ী করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচার করছি, ওটা তো শুধু তারা করে নাই। এটার সঙ্গে যারা মৌলবাদী ইসলামী জামাত ইসলাম কিংবা এই যে হেফাজত শুধু তারা করেছে এটা নয়, এটার সঙ্গে যুক্ত ছিল নিশ্চয়ই বিএনপিও। সেই জন্য আমি শুধু বলতে চাই যে এখানে বিভিন্ন মহলের উস্কানি ছিল। এমনকি যারা ওই কি এবিলিনা কি একটা ওই যে মানুষের টাকা পয়সা লুটপাট করে এখন ইভেলি জাতীয় আরো অনেক বড় বড় সন্ত্রাসী যারা জেলখানায় আছে, তারাও যাতে বেরিয়ে আসতে পারে একটা গন্ডগোলের মধ্যে, এইসব ব্যাপারে তারাও ইন্ধন দিয়েছে আমার মনে হয়। আমার কাছে একটা দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরায় কে কিভাবে রাখছে এটা নাকি পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত এটা টেলিভিশনে আমরা দেখি নাই। বলা হচ্ছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু সহজেই ধরা পড়বে, কোনো সমস্যা নাই। ইতিমধ্যে তার 2-3 সহযোগীকে আমরা ধরেছি। এই একই অবস্থা আমাদের গতবার ঈদের সময় এক গৌরব ব্যাপারীকে সন্ত্রাসী কালাম হত্যা করেছিল, তার সহযোগীদের ধরা হয়েছে, কিন্তু তাকে ধরা যায় না এবং এটা পরিষ্কার ভাবে দেখা গেছে যে সে ভারতে অবস্থান করছে। এখন এও যদি ভারতে চলে যায় তাহলে কিভাবে একে আনবেন, কি ব্যবস্থা করবেন সেটা জানি না, কিন্তু এর তো আগেই ধরা পড়ে যাওয়া উচিত ছিল। তো আমি আশা করি সেই ধরা পড়ে যাবে। এখন ফেনীতে ফেসবুক লাইভে গিয়ে স্ত্রীকে হত্যা করার দৃশ্য দেখিয়েছিল এক ছেলে। সেই ছেলের শেষ পর্যন্ত আজকে ফাঁসির রায় হয়েছে ফেনীর আদালতে। নির্মম সে দৃশ্য, যদিও সে যে তার স্ত্রীকে কোপাচ্ছিল এটা দেখানোটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু সে বলছিলই যে আমি ইচ্ছা করে দেখুন আমার স্ত্রীকে আমি হত্যা করছি, যেহেতু সে অপকর্মে লিপ্ত ছিল এটা সেটা ইত্যাদি। শেষে বলে গেছে যে আমার সন্তানটাকে আপনারা সবাই দেখভাল করবেন ইত্যাদি। এবার বাহরাইনের
বিডিআর আজিজুল হক ভূঁইয়া একটা খবর আমাকে দিয়েছে, যে খবরটা যদি সত্য হয় অবশ্যই বিষয়টা দুর্ভাগ্যজনক। আজিজুল হক বলছিল আমরা 72 জন বা 82 জন এক জায়গায় যেদিন এই বিডিআর হলো, বিডিআর কুকুর হলো, বিডিআরদের সঙ্গে বিডিআররা সামরিক বাহিনীর অফিসারদের হত্যা করলো, ঠিক সেই সময় আমরা একটা ট্রেনিং ক্যাম্পে ছিলাম। আমরা যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে ছিলামই না, এবং এটা তদন্ত করে প্রমাণও পাওয়া গেছে। কিন্তু শেষ পর্যন্ত এরপর আমাদেরকে চাকরিতে বহাল করা হচ্ছে না। যেখানে আমরা যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না, ট্রেনিং সেন্টারে ছিলাম, এটা প্রমাণ হওয়ার পরও আমাদেরকে বিডিআর আর গ্রহণ করে নাই। ফলে আমরা বেশ কিছুদিন আমরা অমানবিক জীবন যাপন করেছি। আমরা অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। পরে এক একজন এক এক দিকে চলে গেছে, যেমন আমি চলে এসেছি বাহরাইনে এসব। এবার বর্তমান ডিসি সাহেব ফেনীতে এসেই প্রথম একটা ঘোষণা দিলেন যে আমি মেথড করছি, যেখানে ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় সমস্ত কিছুর আখড়া, এটা আমি ভেঙে দেব। কিন্তু তিনি ভেঙে দিতে পারেন না। এখন বলা হচ্ছে যে তিনি চিঠি লিখেছেন রেলওয়ের কাছে। উনি সমগ্র ফেনীর প্রশাসনিক প্রধান, উনি বোধহয় ভেঙে দিয়ে রেলওয়েকে একটা চিঠি দিয়ে জানালেই যথেষ্ট। উনি ভেঙে হয়তো, জানি না, এটা হয়তো আমার ভুল হতে পারে, তবে কেউ এটাকে খারাপ বলতো না। কিন্তু তিনি এখন পর্যন্ত সেই প্রথম ঘোষণাই দিলেন এটা। আর এবার সুলেমান মেজর নামে এক লোক আমার সঙ্গে ট্রেনিং সেন্টারে, আমরা যখন সেক্টর 2 এর D3 তে কাজ করছিলাম, তখন মহিউদ্দিন নিজে নিজে ক্যাপ্টেন হয়ে গেল, সুলেমান নিজে নিজে ক্যাপ্টেন হয়ে গেল। সেই সুলেমান দেখছি এখন আবার মেজর হয়ে গেছে। সে সরকারি একটা জায়গায় বাউন্ডারি দিয়ে এবং গেট টেট করে দখল করেছে। ডিসি সাহেব এটার জন্য তাকে নোটিশ দিয়েছেন যে তুমি এসব সরিয়ে নাও, এটা সরকারি জায়গা। এখন এটা কতক্ষণ পর্যন্ত, কখন বাস্তবায়িত হবে আমি জানি না। সরকারি জায়গা যখন দখল করে আছে, নোটিশের কি দরকার? এটা ভেঙে দিলেই, এটা তুলে দিলেই তো সবকিছু সমাধান হয়ে যেতে পারে। তবুও নোটিশ একটা দিয়েছেন। আমি আশা করতে চাই যে এটা অতি দ্রুত কার্যকর হবে। আর সোনাগাজী প্রশ্নে আমি বলবো, সোনাগাজীতে চতুর্দিকে চর দখল, মানুষের বাড়িঘর দখল, জমি জমা দখল, কোনো আইন শৃঙ্খলার বালাই নাই। যেই যেখানে পাচ্ছেন সেখান দিয়ে দখল করছেন। তারপরে হত্যা, ধর্ষণ ইত্যাদি, একেবারে যেন এটা বাংলাদেশের বা সভ্য জগতের বাইরে। এই বিষয়টাকে গুরুত্ব আরো বেশি দেওয়া উচিত, কিন্তু সেইটাকে আমরা প্রশ্রয় দিয়ে যাচ্ছি অনবরত। এবার শুধু শেষ কথাটা বলেই শেষ করি। আমাদের বাণিজ্য, আমাদের মনোনয়ন বাণিজ্যে কিছু কিছু ঘটনা শুনুন। যেমন একটা ইউনিয়নে একজন সবচাইতে ভোট বেশি পেয়েছে, কিন্তু কেন্দ্রে তার নাম না পাঠানো হয়েছে আরেকজন। সে কি হয়েছে, কি নাম হয়েছে, এটা আমি জানি না, কিন্তু এটা শতভাগ সত্য যে প্রথম হয়েছে, যে ভোট সবচেয়ে বেশি পেয়েছে, তার নাম পাঠানো হয় নাই। এরকম ভাবে অনেকগুলোতে যেসব ইতিমধ্যে শিডিউল ঘোষণা হয়েছে, সেগুলো তো 3 জন করে নাম পাঠানোর কথা, পাঠানো হচ্ছে 1 জন করে। আর সেই শুধু কেবল বসে বসে টাকা কে কত দিচ্ছে, টাকা যে যত বেশি দিচ্ছে সে নমিনেশন পেয়ে যাচ্ছে। ফলে সে চেয়ারম্যান হয়ে এবার শুরু করবে সালিশ বাণিজ্য, শুরু করবে একজনের জায়গা সালিশ করতে গিয়ে আরেকজনকে দেয়া, এগুলো শুরু হবে। এই বিষয়টা অবশ্য
কিছু কিছু জায়গায় হয়েছে বলে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এই জন্য আমাদের বিপ্লব বড়ুয়া কোভিড সেক্রেটারি সেদিন বলেছেন, অনিয়ম করে যারা কোনো মনোনয়ন প্রার্থীর নাম পাঠাবে মনোনয়নের জন্য, তাকে তো দেয়া হবেই না, বরং যারা দিয়েছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। সেই জন্য আমি সেই বিপ্লব বড়ুয়াকে অভিনন্দন জানাই আর বলি, এটা আমার নেত্রীকে এবং কেন্দ্রের সকল আমাদের কাদের সাহেবকে সহ, হাসনাত ভাইকে সহ সকলকে অনুরোধ করব, ফেনীতে একটা টিম পাঠান, তদন্ত করেন। তদন্ত করলে বেরিয়ে আসবে যে যেই কটাতে ইতিমধ্যে শিডিউল ঘোষণা হয়েছে সেখানে তারা তাদের নমিনেশন দিয়েছে, সেখানে কি জাতীয় লোককে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সমস্ত, বিশেষ করে এখনো কোন কোন জায়গায় যেমন সোনাগাজীতে এখনো শিডিউল ঘোষণা হয় নাই, সোনাগাজীতে নমিনেশন দিয়ে দিয়েছে। সোনাগাজীর অনেক যারা ভালো বা তাদের এতদিনকার ভূমিকা ভালো ছিল তাদের অনেকটা বাদ দিয়েছে। এটা এই যে জিনিসটা চলছে, যে আমার কথা নয়, এটা তদন্ত হোক, তদন্ত করে এটার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি এটা আন্তরিকভাবে সকলের কাছে অনুরোধ করব। সবার শেষে বলি, আমি আমার সময় 91 সালে আমি যখন এমপি বিরোধী দলের, তখন হিন্দুদের একটা সমাবেশ শুরু পালেট পাইলট হাই স্কুল মাঠে। আমাদের চিত্তরঞ্জন বাবু, যিনি ব্রিগেডিয়ার ছিলেন, পরে আমেরিকা গিয়ে মৃত্যুবরণ করেছেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তখন দাগনভূঞি অঞ্চলে কিছু কিছু টুকটাক সাম্প্রদায়িক দাঙ্গার একটু লক্ষণ দেখা গেল। তখন ওই সমাবেশে আমি পরিষ্কার করে বলেছিলাম, যেই হাতে ওই সংখ্যালঘুদের আঘাত করা হবে সেই হাত আমি ভেঙে দেব না, শুধু সেই হাত আমি রাখবো না। সেই কথা বলার পর থেকে আমি যখন বিরোধী দল ছিলাম, পরবর্তীকালে সরকারি দলে এলাম, কোন সময় কখনোই আর সাম্প্রদায়িক শক্তি আগাতে পারে নাই কোনোদিন। কোনো এই যে সেদিন যেটা হয়ে গেল, এখন সাহেবের রাজারা কোথায় জানি না, তারা তো সবসময় বলে শান্তির স্বর্গরাজ্য। এটা কি শান্তির স্বর্গরাজ্য? সমস্ত বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত সমস্ত শহরটা ছিল সন্ত্রাসীদের দখলে, মানুষ আতঙ্কে ভয়ে অস্থির ছিল। অর্থাৎ এক কথায় যেই, আর এখানে সংখ্যাগুরু কথাটা বড় ভাবে আনা উচিত নয়। মুক্তিযুদ্ধের সময় আমরা একাত্রে যুদ্ধ করেছি, আমরা বাঙালি, সব বাঙালির দেশ বাংলাদেশ। এখানে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান এভাবে বিভাজন করাটা প্রয়োজন নাই। সুতরাং এক বাঙালি আরেক বাঙালির উপর আঘাত করবে, ওরা সংখ্যালঘু বলে, ওরা কোরআন শরীফ দেবীর পায়ে রেখেছে বলে, তারপর আরেক জায়গায় একটা স্ট্যাটাস দিয়েছে কোন এক ছেলে, সেই স্ট্যাটাস যে দিয়েছে বলে তুলপাড় হয়ে গেল সেই এলাকাটা, নামটা ভুলে গেলাম। সেই পরবর্তীকালে তাকে ধরার পর দেখা গেল সে লেখাপড়াই জানে না, সে একেবারে, তার কোনো ফেসবুকও নাই, সে ফেসবুক চালাতেও পারে না, অথচ একটা ভুয়া স্ট্যাটাস দিয়ে তাণ্ডব। এই যে এই ধরনের ষড়যন্ত্র বারবার হচ্ছে, এটা সাধারণ মানুষকে ধরে ফেলতে হবে। সাধারণ মানুষ জাগ্রত হলে এগুলো হবে না, এবং সাধারণ মানুষকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য জাগতে হবে। যেমন আমাদের এই যে ফেনীতে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা কিন্তু তাদেরকে দমন করা যেত। টাইগার বাহিনীকে যেভাবে আমি দমন করেছিলাম, সেভাবে যদি শুধু পৌরসভা থেকে তারা সবাই বেরিয়ে এসে সেই মসজিদের দিকে গিয়ে মসজিদ ঘেরাও দিয়ে তাদের সেখানেই প্রতিহত করা হতো, তাহলে এটা হতো না। সমস্ত তাকে এরোডে হিন্দুদের দোকান পাঠলো, সমস্ত বাজারে হিন্দুদের দোকান পাঠলো। এদিকে পুলিশের উপর যেভাবে আক্রমণ হয়েছে, ওরা যেতে চেয়েছিল শুধু 2টা জায়গা পারে নাই, প্রতিহত হয়েছে। একটা হচ্ছে তুলাবাড়িয়া, একটা জায়গায় দলবদ্ধ হবে কিছু সন্ত্রাসী তুলাবাড়িয়ায় ঢুকতে চাইছিল, কিন্তু তুলাবাড়িয়া পুরা গ্রামের সব হিন্দু, ফলে তারা লাঠি সোটা নিয়ে এটাকে প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল।
সেটা খবর পেয়ে ওরা তুলাবাড়িতে ঢুকে নাই। আর মাস্টার পাড়ায় আমি থাকার সময় থেকেই মাস্টার পাড়া হিন্দু অধ্যুষিত এলাকা, এই এলাকায় ঢুকার সাহস করে নাই। নতুবা কিন্তু তাদের পরিকল্পনা ছিল সমগ্র শহরেই যত হিন্দু বাড়িঘর আছে, যত হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করবে। সাবধান, আমি যেভাবে সাবধান বাণী উচ্চারণ করে সেদিন বলেছিলাম, ওদের উপর যেই হাতে আঘাত আসবে সেই হাত আমি রাখবো না, ভেঙে দেবো, তখন এটা বন্ধ হয়ে গিয়েছিল। সেজন্য আজকেও বলি, সেই নেতৃত্ব আসতে হবে, সেই মনোভাব নিয়ে আসতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে, নতুবা আমার আপনার সকলের ক্ষতি হবে, আমাদের দেশের অস্তিত্বের জন্য প্রশ্নে এটা হুমকি স্বরূপ। আমি সুতরাং সর্বশেষ আবারও শুধু বলি, এদের শক্তি খুব বেশি নাই, এদের শক্তি ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র। তবে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হলে আমাদেরকে শুধু বিডিআর পুলিশ দিয়ে নয়, আমাদেরকেই প্রতিহত করতে হবে। আমি সকল জনগণকে এ ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। এবার আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরগুলো পড়বে আমাদের ঘোষিকা। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সুরে আছি আপনাদের সাথে। সিন্ডিকেটের দখলে ফেনী নদীর চর, বিপাকের জেল খামারিরা। ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর তীরে জেগে ওঠা প্রায় 10,000 একর জমি এখন সিন্ডিকেটের দখলে। উপকূলীয় এলাকার হাজারো মৎস্যজীবী এই চরাঞ্চলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এছাড়া শতাধিক খামারি পালন করতেন গরু, মহিষ ও ভেড়া। কিন্তু মৎস্য ঘেরা পুকুর খনন করে দখলদাররা চরাঞ্চলের সরকারি জমি দখল করে নেওয়ায় চোখে এখন অন্ধকার দেখছেন মৎস্যজীবী ও খামারিরা। বর্তমানে ওইসব জমিতে মাছ ধরতে বা গবাদি পশু চড়াতে গেলে হামলার শিকার হচ্ছেন মৎস্যজীবী ও খামারিরা। অভিযোগ রয়েছে, সেখানে সশস্ত্র সন্ত্রাসীরা টম ঘরে অবস্থান করে রাতে মাদকের আসর বসায়। খামারের আশপাশে প্রায় দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হুইস্কি ও ফেন্সিডিলের খালি বোতল। তবে এত কিছুর পরও দুর্গম চরাঞ্চলে পড়ে না আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পদচিহ্ন। ফলে দিন দিনে বেপরোয়া হয়ে উঠছেন দখলদাররা। জয় আরিফের রিপোর্ট। ফেনীতে লরি চাপায় প্রাণ গেল বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন। জসিমউদ্দিনের বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন। ফেনীর ছাগল নড়াইয়া লরি চাপায় 3 শ্রমিকের নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2 শ্রমিক। বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগল নইয়া উপজেলার মুহুরীগঞ্জ নতুন সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম ভুইয়া। ফুলগাজীতে 30 পরিবারকে পানিবন্দী করে রেখেছে এক প্রভাবশালী পরিবার। রুবেল হাসনাতের নিউজ। ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের দক্ষিণ ভুইয়াপাড়া এলাকায় প্রায় 30 পরিবারকে পানিবন্দী করে রেখেছে ওইখানকার এক স্থানীয় প্রভাবশালী পরিবার। কয়েক বছর আগে প্রতিবেশী ইউসুফ ও আয়ুবরা তাদের ভাই পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে জোরপূর্বক ভাবে সরকারি ড্রেন মাটি দিয়ে ভরাট করে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেয়। জনপ্রতিনিধির কাছে নালিশ দেওয়া সত্ত্বেও কোনো উপকার পাচ্ছে না ভুক্তভোগীরা। ফুলগাজীতে মাদক সম্রাট আনোয়ার গ্রেফতার। পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানার পুলিশ। রুবেল হাসানের নিউজ। ছাগল নাইয়ায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদক সহ একাধিক মামলায় জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার 19 অক্টোবর রাত 2:15টায় উপজেলার 6 ঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আবুল কালাম আজাদ, প্রকাশ শাহিন, পূর্ব ছাগলনাইয়ার নুরুল আলম মিস্ত্রির বাড়ির নুরুল আলমের পুত্র। রুবেল হাসনাতের নিউজ। পরশুরামে সামাজিক বনায়ন গাছ কাটার অভিযোগে
সালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিরুদ্ধে সোমবার পরশুরাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা বন বিভাগে রুবেল হাসানের নিউজ। সোনাগাজীতে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে নূর ইসলাম নামের এক মার্কেট মালিককে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জয় আরিফের নিউজ। ফেনীতে বিক্রয়ের জন্য নেওয়া হয়েছিল চোরাইভাবে গরু, গ্রেফতার 2। জসিমউদ্দিনের নিউজ। ফেনীর দাগনভূঞা উপজেলায় বিক্রির জন্য 3টি চোরাই গরু পিকআপে নেওয়ার সময় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 16 অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর নেওয়াজপুর গ্রামের কালামিয়া সওদাগর বাড়ির শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ বেলাল হোসেন ও একই উপজেলার মমিরুজপুর গ্রামের সরু ব্যাপারী বাড়ির মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ নিজামুদ্দিন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাজিরিকা নিউজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।